ভারতের তথাকথিত ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট সিটি কিংবা ভিশন 2047 এর আড়ালে যে বাস্তবতা ঢাকা পড়ে আছে তা হলো এই দেশের অন্তত 6 কোটি মানুষ এখনও বস্তিতে গবাদি পশু আবর্জনা এবং নর্দমার পাশে জীবনযাপন করে। রাষ্ট্রীয় উন্নয়নের নামে কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ হলেও ভারতের 1/3 শহরবাসী এমন পরিবেশে বাস করছে যেখানে মৌলিক অধিকার যেমন নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন বা বিদ্যুৎ সংযোগই নেই। এই বাস্তবতা শুধু অব্যবস্থাপনার প্রতিচ্ছবি নয়, বরং রাষ্ট্রের নীতিগতভাবে দরিদ্রদের প্রতি অবজ্ঞা ও পরিকল্পিত বঞ্চনার প্রমাণ। সরকারি হিসেবে শহরে বস্তিতে বাসকারী মানুষের সংখ্যা 2011 সালের আদমসারিতে ছিল 6 কোটি, যার মধ্যে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশেই 2 কোটির বেশি। এই সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। কেন্দ্রীয় সরকার যখন বিলিয়ন ডলারের প্রযুক্তি বিনিয়োগ আর স্মার্ট সিটি বাস্তবায়নের ঘোষণা দেয়, তখন সেই প্রকল্পগুলোর 80% বাস্তবায়িত হয় না। আর বাস্তবে শহরের এক বিশাল অংশের মানুষ বৃষ্টির দিনে পলিথিনের ছাউনির নিচে কাটায় রাত্রি। এমনকি ইউনিসেফ ও WHO এর রিপোর্ট অনুযায়ী শহরের বস্তিগুলোর 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার গ্রামীণ এলাকার চেয়ে বেশি। এসব বস্তিতে কোনো স্থায়ী পানির উৎস নেই, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, স্বাস্থ্য সেবার কোনো কাঠামো নেই এবং বিদ্যুৎ সংযোগও বহু জায়গায় নেই বা অনিয়মিত। রাষ্ট্রীয় পরিসংখ্যান বলছে, স্মার্ট সিটি মিশনের অধীনে যে 100টি শহরে উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে অর্ধেকের বেশি শহরে এখনও প্রকল্পের 60% বাস্তবায়ন হয়নি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ এইসব মেগা সিটিগুলোর 35 থেকে 60% মানুষ বসবাস করছে তথাকথিত ইনফর্মাল সেটেলমেন্টে, যা আসলে খোলা ড্রেন, গাদা গাদা আবর্জনা আর গবাদি পশুর পাশে নির্মিত কাঠের চালা আর টিনের ঘর। এইসব এলাকাগুলোতে কোনো সরকারি মেগা প্রকল্প পৌঁছায় না, শুধু নির্বাচনের সময় নেতাদের মিছিল ঢোকে। সরকারি দৃষ্টিভঙ্গিতে এরা অনুমোদিত দখলদার, অথচ প্রতিদিন এই মানুষগুলোই নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, মেট্রো কর্মী, সাফাই কর্মী হিসেবে শহরকে সচল রাখে। বাস্তবে রাষ্ট্র এই শ্রমজীবী জনগোষ্ঠীর নামে শহর চালায়, অথচ বিনিময়ে তাদের দেয় অস্বীকৃতি আর অবজ্ঞা। 2015 সালে চালু হওয়া হাউজিং ফর অল প্রকল্পে 2022 সালের মধ্যে শহরের দরিদ্রদের জন্য ঘর নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। বাস্তবে দেখা যাচ্ছে 2024 সালে ওই প্রকল্পের 72% ইউনিট এখনও নির্মাণাধীন, 18% ইউনিট বসবাসের অযোগ্য আর মাত্র 10% বাস্তবে বিতরণ হয়েছে। এসব প্রকল্প মূলত কর্পোরেট, ঠিকাদার ও দলীয় নেতাদের ঘনিষ্ঠ মহলের পকেট ভারী করার হাতিয়ার। প্রকল্পের নামমাত্র ঘরগুলো সাধারণত শহরের বাইরের দুর্গম এলাকায় নির্মিত হয়, যেখানে না থাকে ট্রান্সপোর্ট, না থাকে কাজের সুযোগ, ফলে মানুষ বাধ্য হয়ে আবার বস্তিতে ফিরে আসে। এভাবে প্রকল্পগুলো হয় কাগজে আর বাস্তবে থাকে জনসংখ্যা প্রতারণার দলিল হিসেবে। ডিজিটাল ইন্ডিয়া বা স্মার্ট সিটির চমকদার প্রচার বাস্তবে 86% বস্তিবাসীর কাছে মূল্যহীন, কারণ বিদ্যুৎহীন, নেটওয়ার্কহীন ঘরে ডিজিটাল পরিষেবা কেবল রাষ্ট্রীয় বিদ্রূপ। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিজেই স্বীকার করেছে, শহরে বস্তির প্রতি 3টি ঘরের মধ্যে কেবল একটি ঘরেই বিদ্যুৎ সংযোগ রয়েছে, তাও গড়পড়তা দিনে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে। এতে বোঝা যায় উন্নয়নের নামে এই রাষ্ট্র যে প্রযুক্তি ভীষণ দেখাচ্ছে সেটি আসলে একটি এলিট শ্রেণীর সেলফ প্রমোশন ছাড়া কিছুই নয়। মোদী সরকারের মডেল স্পষ্টভাবে বঞ্চনার উপর নির্মিত, যেখানে উচ্চবিত্তের প্রযুক্তির চমক আছে, মিডিয়ার মোড়কে উন্নয়নের কথা আছে, কিন্তু শহরের প্রাণ যারা গড়ে তুলছে তাদের জন্য রাষ্ট্রীয় অবহেলা ছাড়া কিছুই নেই। ভারতের শহরে দারিদ্র্য এখন আর পরিসংখ্যান একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় কৌশল, যার মাধ্যমে নির্বাচনে ফায়দা তোলা হয়, কর্পোরেট স্বার্থ রক্ষা করা হয় এবং বঞ্চিত জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখা হয়। 2011 সালের পরবর্তী কোনো আদমশুমারিতে বস্তি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করাও এই কৌশলেরই অংশ, যাতে প্রকৃত চিত্র জনসম্মুখে না আসে, কারণ এই চিত্র একবার প্রকাশ পেলে রাষ্ট্রের উন্নয়নের মুখোশ চিরতরে ছিঁড়ে যাবে। এসব তথাকথিত ইনফর্মাল সেটেলমেন্টের স্থায়িত্ব ধরে রাখার কারণ খুব স্পষ্ট: শ্রমশক্তিকে নির্ভরশীল এবং অক্ষম করে রাখা। যখন একজন শ্রমজীবী মানুষ বস্তিতে বাস করে, সে কখনোই সম্পূর্ণরূপে সামাজিকভাবে সক্রিয় নাগরিক হতে পারে না। সে বিদ্যুৎহীন, পানিবিহীন, টয়লেটবিহীন বাসস্থানে প্রতিদিন কেবল টিকে থাকার যুদ্ধ করে, ফলে সে রাজনীতি, প্রশাসন বা অর্থনীতির উচ্চতর স্তরে প্রবেশের সুযোগ পায় না। রাষ্ট্র এই মানুষগুলোকে কেবল একটি পণ্য হিসেবে দেখে, যাদের শ্রম দরকার কিন্তু অধিকার দেওয়ার প্রয়োজন নেই। ফলে এই বস্তিবাসীরা হয়ে পড়ে একটি অনিবন্ধিত শ্রেণী, যাদের সংখ্যা রাষ্ট্র গোপন রাখে এবং যাদের অস্বীকৃতি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হয়ে দাঁড়ায়। দিল্লির মতো রাজধানীতেও 45%-এর বেশি মানুষ বস্তিতে বসবাস করে। NDMC এর আওতাধীন এলাকাগুলো বাদে বাকি প্রতিটি ওয়ার্ডে একাধিক বস্তি রয়েছে এবং সেগুলোর বেশিরভাগে নেই জল, পয়ঃনিষ্কাশন বা
চিকিৎসা কেন্দ্র। মুম্বাইয়ের ধারাভির কথা, যেটি বিশ্বের অন্যতম বৃহৎ বস্তি এলাকা, এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে ৮৬,০০০ মানুষ বসবাস করে। এই সংখ্যাটা এতটাই বিপজ্জনক যে একে শুধু ঘনবসতির সমস্যা বলা যায় না, এটি একটি পরিকল্পিত শোষণ কাঠামো, যেখানে মানুষের ব্যক্তিগত জায়গা নেই, স্বাস্থ্যগত নিরাপত্তা নেই, ভবিষ্যতের নিশ্চয়তা তো দূরের কথা। আর এই এলাকাতেই প্রতিদিন কোটি কোটি টাকার হস্তশিল্প, ক্ষুদ্র উৎপাদন, কাস্টম প্রোডাকশন হয়, যার কোনো সামাজিক স্বীকৃতি নেই রাষ্ট্রীয় সুরক্ষা। রাষ্ট্রীয় প্রকল্পগুলোর অদৃশ্য ব্যর্থতা আরও নগ্নভাবে ধরা পড়ে যখন দেখা যায় যে এই বস্তিগুলোর ৭০% মানুষই দলিত, আদিবাসী ও সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীভুক্ত। এই পরিসংখ্যান কাকতালীয় নয়, এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামাজিক প্রকৌশলের ফল। উচ্চবর্ণ হিন্দু সমাজ ও সরকার যেভাবে বাজেট ও উন্নয়নের রূপরেখা তৈরি করে, তাতে এই জনগোষ্ঠীর জন্য কোনো অংশ বরাদ্দ থাকে না, বরং তাদের বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও আবাসন সকল ক্ষেত্রেই পরিকল্পিতভাবে পেছনে ফেলে রাখা হয়। এই বঞ্চনার একটি রাজনৈতিক ব্যাখ্যা আছে। রাষ্ট্র চায় এই জনগোষ্ঠী দরিদ্র থাকুক, অশিক্ষিত থাকুক, অবসাদগ্রস্ত থাকুক, কারণ তাহলে তারা প্রতিবাদ করতে পারবে না, সংগঠিত হতে পারবে না এবং ভোটের সময় শুধুমাত্র চটকদার প্রতিশ্রুতি বা হুমকিতে ভোট দিতে বাধ্য হবে। এই জনগোষ্ঠীর বড় অংশ কোনোভাবে মিডিয়াতে বা সংসদে প্রবেশ করতে পারে না, ফলে তাদের জীবন ও সংগ্রাম অব্যক্তই থেকে যায়। যখন মোদী সরকার স্মার্ট সিটি বা ভিশন ২০৪৭-এর কথা বলে, তখন বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে বস্তিকে অনুল্লেখযোগ্য বানিয়ে ফেলা হয়। মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হয় যে ভারত এখন উন্নয়নের উচ্চতম শিখরে, অথচ একই সময় রাজধানী শহরেই শিশুরা খোলা ড্রেনে খেলছে, মা সন্তান প্রসব করছে গরুর খোয়ারে, আর বৃদ্ধরা চিকিৎসা ছাড়াই মারা যাচ্ছে। রাষ্ট্রের কর ফান্ড থেকে যে উন্নয়ন প্রকল্পগুলো বরাদ্দ হয়, তার একটি বড় অংশ মিডিয়া ক্যাম্পেইন, উৎসব, আন্তর্জাতিক সম্মেলন ও বিলাসী উদ্বোধন অনুষ্ঠানেই শেষ হয়ে যায়। বাস্তবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত টাকাগুলো পৌঁছায় না মাঠ পর্যায়ে, ফলে বস্তির উন্নয়ন হয় না, বরং সেখানে দখলদার, মাফিয়া, স্থানীয় রাজনৈতিক নেতাদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। এই অব্যবস্থাপনার সবচেয়ে গভীর দিক হলো বস্তির শিশুদের ভবিষ্যৎ। একটি রাষ্ট্র কতটা ব্যর্থ হলে সে এমন একটি কাঠামো তৈরি করে যেখানে শিশুরা জন্ম থেকেই অনানুষ্ঠানিক বাসস্থানে, অনুপযুক্ত পরিবেশে এবং অপর্যাপ্ত পুষ্টি নিয়ে বড় হয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি এর এক জরিপ অনুযায়ী বস্তির ৬৫% শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায় না, ৮৪% শিশু কখনো চিকিৎসকের কাছে যায়নি এবং ৪৭% শিশু নিয়মিত অপুষ্টিতে ভোগে। এটি রাষ্ট্রীয় ভবিষ্যতের পরিকল্পিত ধ্বংস, কারণ এই শিশুরা কখনোই সমাজের মূল ধারায় ঢুকতে পারবে না। তারা ভবিষ্যতের শ্রমিক, অনুন্নত ও নিপীড়িত জনগোষ্ঠীর অংশ হিসেবে গড়ে উঠবে এবং রাষ্ট্র আবারও তাদের সন্তানদের জন্য সেই একই দরিদ্র চক্র পুনরাবৃত্তি করবে। ভারতের বর্তমান আর্থিক ও কূটনৈতিক অবস্থানে যে অহংকার এবং আত্মপ্রচারের পরিমাণ দেখা যায়, তার বিপরীতে দেশের ভেতরে বস্তির জীবনের নগ্ন বাস্তবতা তুলে ধরলে এক ভয়ঙ্কর বৈপরীত্য উদ্ভাসিত হয়। রাষ্ট্র যখন নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি, চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি কিংবা নিউ ইন্ডিয়ার রূপকার হিসেবে উপস্থাপন করে, তখন এই একই রাষ্ট্রের ৬ কোটি নাগরিক ময়লার স্তূপের পাশে, খোলা ড্রেনের ধারে এবং গরুর গোবরের পাশেই রাত কাটায়। এরা জীবনে কোনোদিন হাসপাতালে সেবা পায় না, কোনোদিন সরকারি পানির সংযোগ দেখে না, আর স্কুলের নাম তো শুধু রাজনৈতিক ব্যানারে দেখে। এই বাস্তবতা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সবচেয়ে বড় পরিহাস। এই বাস্তবতা এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চোখেও ভারতের নগরায়ণ মডেল ও উন্নয়ন প্রচারের ভণ্ডামি স্পষ্ট হয়ে উঠেছে। ইউনাইটেড নেশনস হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম একাধিকবার রিপোর্টে উল্লেখ করেছে যে ভারতের শহুরে আবাসন সংকট একটি স্ট্রাকচারাল ইনজাস্টিস, যেখানে রাষ্ট্র পরিকল্পিতভাবে অবকাঠামোগত ব্যয় কমিয়ে গরিব জনগোষ্ঠীকে অদৃশ্য করে রেখেছে। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং ILO এর গবেষণাতেও দেখা গেছে যে ভারতের শহরগুলোতে বৈষম্যের পরিমাণ আফ্রিকার দরিদ্র দেশগুলোর তুলনাতেও ভয়ঙ্করভাবে বেশি। মোদী সরকার যখন G20 সম্মেলনে দেশের উজ্জ্বল ভবিষ্যতের গল্প শোনায়, তখন দিল্লির সরকারি নথিতেই দেখা যায় 65% শিশু স্কুলে যায় না আর 40% মানুষ ঘর ছাড়াই দিন কাটায়, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চুক্তির লঙ্ঘন। এসব অবকাঠামো প্রকল্পের পাশাপাশি মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া মডেলও স্পষ্টভাবে বৈষম্যমূলক। যাদের ঘরে বিদ্যুৎ নেই, তারা ডিজিটাল সেবা পাবে কিভাবে? যাদের হাতে মোবাইল নেই, তারা ডিজিটাল শিক্ষা নেবে কিভাবে? তথ্যমতে শহরে দরিদ্র জনগোষ্ঠীর 86% এখনও ইন্টারনেট ব্যবহারের বাইরে। এই ঘাটতি এমন সময় যখন সরকার সবকিছুই ডিজিটাল ভারত এর নামে অনলাইন ভিত্তিক করছে। রেশন কার্ড, জন্ম নিবন্ধন, স্বাস্থ্যসেবা, এমনকি শ্রমিকদের রোজগারও। এর মানে দাঁড়ায় যারা ইতিমধ্যে অবহেলিত, তারাই আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভারতের অভ্যন্তরীণ এই বৈষম্য এখন বৈশ্বিক মানবাধিকার পরিসরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং
জাতিসংঘের বিভিন্ন পর্যবেক্ষণ রিপোর্টে একাধিকবার বলা হয়েছে, ভারতের শহরাঞ্চলের বস্তিবাসীরা কার্যত রাষ্ট্রীয় অবহেলার শিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের শর্ত পূরণে ভারত ব্যর্থ। ভারতের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অঙ্কার করা হয়, সেই প্রবৃদ্ধি আসলে একতরফা, যেখানে একটি ক্ষুদ্র উচ্চবর্ণ উচ্চবিত্ত গোষ্ঠী সব সুবিধা নেয় এবং বিশাল দরিদ্র জনগোষ্ঠী অবহেলায়, অনাহারে ও অপুষ্টিতে ধ্বংস হয়। এই বৈষম্যকে আর গোপন রাখা সম্ভব নয়। আজকের বৈশ্বিক মানবাধিকার সংস্থা, পরিসংখ্যান ভিত্তিক সংস্থা ও উন্নয়ন গবেষণাগুলো একে রোলিং হিউম্যান ক্রাইসিস হিসেবে চিহ্নিত করেছে। ভারতের উন্নয়ন প্রচারণা আসলে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার একটি কৌশল। দেশের ভেতরে 6 কোটি মানুষ যদি আজও পচা ড্রেনের ধারে কুকুর ও গরুর পাশে ঘুমায়, তবে সে রাষ্ট্রের আর্থিক, প্রযুক্তিগত বা সামরিক শক্তি কোনো অর্থই রাখে না। কারণ একটি রাষ্ট্রের শক্তি মাপা হয় তার দুর্বলতম নাগরিকের অধিকার দিয়ে, যেখানে ভারত এখন এক সর্বোচ্চ ব্যর্থ রাষ্ট্রের নামান্তর।